হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা দেখব যে একজন ধনী মহিলা যখন তার কর্মচারীর সাথে একটি নির্জন দ্বীপে আটকা পড়বে তখন কি হবে, কর্মচারী তার মালিকের সাথে কি করবে এবং তাদের শেষ পরিণতি কি হবে। চলো দেখে নেওয়া যাক। গল্পটি শুরু হয় এমি ও টনি নামের দুইজনকে দেখিয়ে। এমি অনেক বড় বিজনেসম্যানের স্ত্রী। সে নিজের লাক্সারি লাইফ আর তার স্বামী টনির সম্পত্তি নিয়ে এতটাই অহংকারী যে সে কারো সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। এই কারণেই বেশিরভাগ মানুষ তাকে একদমই পছন্দ করে না। তারা তাদের কয়েকজন বন্ধুর সাথে ট্রিপে এনজয় করার জন্য গ্রিস থেকে ইতালিতে যাবে। তাই তারা তাদের নিজস্ব একটি শিপিং এরিয়ায় আসে যেখানে ওদের নিজস্ব বোট রয়েছে। তারা বোটে ওঠার সময় ক্যাপ্টেন তাদের স্বাগতম জানায়, কিন্তু অহংকারী এমি ক্যাপ্টেনকে পাত্তা দেয় না। ক্যাপ্টেন ও কর্মচারীরা এতে বেশ হতবাক হয়। আমরা এই শিপেই কাজ করা জোসেফ নামের এক ছেলেকে দেখি যার কাছে এমির এই আচরণ একদমই ভালো লাগেনি। ক্যাপ্টেনের আদেশে সে সবার লাগেজ নিয়ে গিয়ে তাদের রুম দেখাতে থাকে। তারপর এমি রুডভাবে জিজ্ঞেস করে এখানে জিম রয়েছে কিনা। জোসেফ চুপচাপ গিয়ে একটা ছোট সাইকেল নিয়ে আসে আর বলে এটা দিয়ে হয়তো আপনার উপকার হবে। আসলে সে এমির সাথে মজা নিচ্ছিল, যা দেখে এমি রেগে গিয়ে জোসেফকে তার চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তো যাই হোক, পরের দিন সবাই মিলে বোটে যখন ব্রেকফাস্ট করছিল তখন এমি জোসেফকে ডাকে এবং খাবার নিয়ে কমপ্লেন করে। জোসেফের সাথে সে অনেক বাজে ব্যবহার করলেও সে কিছু না বলে খাবার হাতে নিয়ে কিচেনে যায়। কিচেনে গিয়ে সে তার সহকর্মীদের বিষয়টা জানায়, কিন্তু তারা তাকে ঘটনা ভুলে যেতে বলে, কারণ সাধারণ কর্মচারী মালিককে কি বা করতে পারবে। তারপর ক্যাপ্টেন খাবারটা নিয়ে এমির কাছে যায় এবং জোসেফের পক্ষ থেকে ক্ষমা চায়, যদিও জোসেফের কোনো দোষই ছিল না। রাতের বেলা যখন জোসেফ কাজে যাচ্ছিল তখন এমি নেশাগ্রস্ত অবস্থায় জোসেফের কাছে আসে এবং তাকে বাজে প্রস্তাব দেয়। জোসেফ প্রথমে তো ভাবে রাজি হবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সে তো সামান্য কর্মচারী। বাকিরা এসব জানলে তার জীবন বিপদে পড়বে, তাই সে নিজেকে সামলিয়ে নেয়। পরের দিন একটি ছোট বোটে করে এমি ড্রাইভিং করতে যায়। বাকি সবাই পানিতে নেমে মস্তি করছিল, কিন্তু এমি পানিতে নামে না কারণ সে সাঁতার কাটতে জানতো না। সে জোসেফকে তার সাথে এখানেই বোটে থাকতে বলে, তাই জোসেফকেও বাধ্য হয়ে এমির সাথে থাকতে রাজি হয়। জোসেফ এমিকে অন্যদের সাথে সুইমিং করতে সাজেস্ট করে, কিন্তু এতে এমি তাকে খুব রুডভাবে বলে যে এখন তুমি আমাকে বলবে যে আমার কি করা উচিত। তার এই আচরণে জোসেফের খুব খারাপ লাগে, কিন্তু সে আর কি বা করতে পারত। এরপর আমরা পরের দিনের সিন দেখি যেখানে এমি এক্সারসাইজ করছিল। সেখানে কাছেই জোসেফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। এমি তাকে দেখে আবারও তাকে নিচু দেখাতে থাকে, যা শুনে জোসেফ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সবাই লাঞ্চ করতে বসে। সবাই খুব মজা করে খাচ্ছিল, কিন্তু এবারও এমির খাবার পছন্দ হয় না। সে রাগে জোসেফের সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এবার জোসেফ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর রাগে সব খাবার এমির মাথায় ঢেলে দেয়। এমি রাগে চিৎকার করে গালাগালি করতে থাকে, আর তখনই জোসেফ হঠাৎ করে এমিকে তুলে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু পরে জানা যায় যে সে এসব কল্পনা করছিল। এভাবেই 2 দিন কেটে যায় যেখানে এমির সব বাজে ব্যবহার সবাইকে সহ্য করতে হয়। সে ছোট ছোট কথায় রাগ করত, আর সব থেকে বেশি বিরক্ত সে জোসেফকে করে, যার আচরণে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই সে বেশিরভাগ সময় তার নজর থেকে লুকিয়ে থাকার চেষ্টা করত। তো পরের দিন এমির সাথে যা হবে সেটা এমিকে উচিত শিক্ষা দিবে। এমি বলে যে তাকে মাছ ধরতে যেতে হবে। জোসেফ তাকে বোঝায় যে মাছ সমুদ্রে অনেক ঝুঁকি রয়েছে আর আবহাওয়া খারাপ হলে বিপদ হবে, কিন্তু এমি তো কারো কথা শুনবার না। তাই জোসেফ তাকে একটা মোটর বোট দিয়ে দূরে নিয়ে যেতে থাকে, কিন্তু বেশ দূরে যাওয়ার পর হঠাৎ মাঝপথে বোট বন্ধ হয়ে যায়। জোসেফ স্টার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। জোসেফ চেক করার পর জানতে পারে যে বোটে তো পেট্রোলই নেই। এমি এতে রেগে যায় আর বলে এটাকে তাড়াতাড়ি স্টার্ট করো, আমার এত ফালতু টেনশন চাই না। জোসেফ বলে সে আগেই বলেছিল এখানে না আসতে, কিন্তু তার জেদের কারণে এখন সেও এখানে ফেসে গিয়েছে, তাই চুপচাপ বসে থাকতে হবে। এখন কারো আসার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাদের অপেক্ষায় রাত পেরিয়ে দিন চলে আসে, কিন্তু এখানে কেউই আসে না। খাওয়া দাওয়ার জিনিস শেষ হয়ে গিয়েছে, আর তার উপর এমি নখরা করতে থাকে যে এখান থেকে তাকে বের না করলে সে তাকে ছাড়বে না। জোসেফের তার কথায় খুব রাগ হয়, কিন্তু সে কিছু করতেও পারছিল না। তখনই এমির বক্সে সে একটা ফ্লেয়ার গান পায়। জোসেফ বলে এটা দিয়ে সাহায্য ডাকা যেতে পারে, তাই এখনই এটা চালাবে না। সময় এভাবেই কাটতে থাকে, আর তাদের খুব বেশি খিদেও পাচ্ছিল। তাই জোসেফ কোনোভাবে একটা মাছ ধরে ফেলে। সে এমিকে তার খাওয়ার জন্য দেয়, কিন্তু এমি এটাকে নোংরা বলে ফেলে দেয়। তখনই তাদের কিছুটা দূরে একটা বোট নজরে আসে। তখন এমি ফ্লেয়ার গান নিয়ে চালাতে যায়, কিন্তু সে চালাতে পারে না। আর এই তাড়াহুড়োয় ভুল করে বোটের
উপর গুলি চলে যায়, যার ফলে বোটের হাওয়া বের হতে থাকে। দুজনেই বেঁচে থাকা বোটের অংশ ধরে ভাসতে থাকে। এভাবেই রাত হয়ে যায় আর উপর থেকে বৃষ্টি আর তুফানও শুরু হয়ে যায়, কিন্তু দুজনেই কোনোভাবে বোট ধরে রাত কাটিয়ে দেয়। পরদিন সকালে চোখ খুললে তারা একটু দূরে একটা দ্বীপ বা আইল্যান্ড দেখতে পায়। আশার একটা আলো জাগে আর দুজনে কোনোভাবে সেই আইল্যান্ড পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এমি পৌঁছানো মাত্রই বলে, খুব জলদি আমি তোমাকে জেলে ঢোকাবো, শুধু এখান থেকে বের হয়ে নেই। জোসেফ বলে, তোমার মনে যা আসে করো, তোমার মতো ডাইনির থেকে কি বা আশা করা যায়, এখান থেকে আমাদের রাস্তা আলাদা। এমি বলে, ঠিক আছে, এমন ভাবে বলছো যেন আমি একা থাকতে পারি না, আমি একাই থাকবো। এখন এই নির্জন আইল্যান্ডে সার্ভাইভ করাটা খুবই কঠিন হতে যাচ্ছিল, কিন্তু জোসেফ উপরে গিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর পেয়ে যায়। সেখানে হয়তো আগে কেউ থেকেছে। সে সেটাকে মোটামুটি ঠিকঠাক করে নেয় এবং থাকার যোগ্য করে তোলে, আর তারপর ঝর্ণা থেকে পানি খেয়ে পিপাসা মেটায় এবং মাছ ধরার জন্য একটা ব্যবস্থা তৈরি করে। অন্যদিকে এমিকে দেখা যায় যে চারপাশ ঘোরার পর কিছুই পায় না। তখন সে এক জায়গায় লুকিয়ে জোসেফকে দেখতে থাকে। জোসেফ কিছু সময়ের মধ্যেই মাছ ধরে আনে এবং ছায়ায় বসে আরামে তা খেতে থাকে। এমি এটা দেখে জোসেফকে বলে, আমাকে খাওয়ার জন্য কিছু মাছ দাও, তাহলে বোটে ফিরে যাওয়ার পর তোমার যত টাকা লাগবে সব আমি দেব। কিন্তু জোসেফ বলে, আমার এই মাছ বিক্রি করার জন্য না। তখন এমি বলে, আমি এর জন্য $1000 দেব। আর সে নিজের সোনার ব্রেসলেটও তাকে দিয়ে দেয়। কিন্তু জোসেফ সেটাও ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এখানে তোমার কোনো টাকা কাজে আসবে না, আর অহংকারও না। যদি খিদে পেয়ে থাকে তবে নিজে গিয়ে মাছ ধরো। এমি রাগে তার উপর মাটি ছুঁড়ে মারে। তখন জোসেফও রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মারে এবং বলে, যদি তোমাকে কিছু খেতে হয় তবে আমাকে মাস্টার বলে ডাকতে হবে। এই দ্বীপে আমি তোমার বস আর তুমি আমার চাকরানী। আমার সব কথা তোমাকে মানতে হবে। আজ থেকে তুমি আমার চাকরের কাজ করবে, তা না হলে এই দ্বীপে আমি তোমায় কি পরিণতি করব তা তুমি ভেবেও পাবে না। তুমি সবার আগে আমার সব কাপড় ধুয়ে সেগুলো শুকিয়ে নিয়ে এসো, তারপর আমার ইচ্ছে হলে তোমাকে খাবার দেব। এমির কাছে এখন এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই রাগে সে জোসেফের সব কাপড় ধোয় আর শুকানোর পর তা এনে দেয়। জোসেফ তাকে পানি ভরে আনার জন্য বলে, তখন সে এটাও করে। এরপর জোসেফ তাকে কিছুটা খাওয়ার জন্য দেয়। তারপর সে রেস্ট করার জন্য নিজের কুঁড়ে ঘরে চলে যায় আর এমিকে বাইরে ঘুমানোর জন্য বলে। যখন এমি ভেতরে আসার রিকোয়েস্ট করে তখন সে বলে, যদি ভেতরে ঘুমাতে হয় তবে আমার সাথে বেড শেয়ার করতে হবে, কারণ জায়গা কম। এটা শুনে এমি মানা করে দেয় আর বাইরেই ঘুমিয়ে পড়ে। এভাবেই এই নির্জন আইল্যান্ডে তাদের প্রথম রাত কেটে যায়। সকাল হতেই দুজনে মাছ ধরতে যায় এবং কিছুক্ষণ পর একটা মাছ ধরে ফিরে আসে। সে শুধু মাছ ধরে আনে আর বাকি সব কাজ এমিকে দিয়েই করায় এবং সামান্য একটু অহংকার দেখালেই সে তাকে খুব জ্বালাতন করে। তারপর একদিন যখন সে মাছ রান্না করার জন্য কাঠ জোগাড় করে আনে তখন জোসেফ তাকে গান গাইতে গাইতে ও নাচ করার জন্য বলে, আর বাধ্য হয়ে এমিও তার সব আবদার পূরণ করে। এখন এমি একটা চাকরের মতো, তার সব কাপড় ও ধয়, আর যদি এমি কোনো কথা না শোনে বা ভাব দেখায় তবে জোসেফ তাকে শাস্তিও দেয়। সময় এভাবেই কাটতে থাকে আর এই নির্জন দ্বীপে ধীরে ধীরে এই দুজনের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হতে শুরু করে। তারপর একদিন যখন এমি মাছ রান্না করছিল তখনই জোসেফ হঠাৎ এমিকে বলে, আমার হাতে কিস করো। এমি প্রথমে এমনটা করতে মানা করতে থাকে, কিন্তু পরিস্থিতি এমন হয় যে বাধ্য হয়ে তাকে এটা করতেই হয়। এরপর একদিন যখন এমি কাজ করছিল তখন জোসেফ তার দিকে তাকিয়ে থাকে এবং তার কাছে এসে তাকে বাজে প্রস্তাব দেয়। এমি বিষয়টা বুঝতে পেরে ভয়ে দৌড়াতে শুরু করে। জোসেফও তার পেছনে দৌড়াতে থাকে। জোসেফ তাকে ধরে ফেলে আর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। এমি তাকে প্রথমে থামিয়ে দিতে চায়, কিন্তু একটা সময় বুঝতে পারে যে জোসেফ যা করছে হয়তো সেটাই তার প্রাপ্য। কিন্তু জোসেফ তার সাথে কিছু না করে বলে, আমি তোমাকে জোর করে ভালোবাসবো না। যখন তুমি আমাকে মন থেকে মেনে নিবে তখনই আমি তোমার কাছে আসব। আসলে জোসেফ কোথাও না কোথাও এমিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে তাকে শুধু এটা অনুভব করাতে চাইছিল যে সে আজ পর্যন্ত অন্যদের সাথে যা করেছে তা ভুল ছিল। অন্যদিকে এমিও খুব জলদি নিজের ভুল বুঝতে পারে। সে ভাবে জোসেফ তার সাথে যা খুশি করতে পারত, কিন্তু সে এমন কিছু করেনি। সে সারা রাত সমুদ্রের পাড়ে বসে কাটায় আর তারপর পরের দিন সকালে সে জোসেফের কাছে যায় আর তাকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমি বুঝেছি আমার স্বামীর থেকেও বেশি তুমি আমাকে খুশি রাখতে পারবে, তাই আমি তোমার সাথে নতুন একটি সম্পর্ক গড়তে চাই। এমি তার পায়ে চুমু খেয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। জোসেফও তাকে মাফ করে দেয়, যার পর দুজনে ভালো বন্ধু হয়ে থাকতে থাকে আর সব কাজ মিলেমিশে করে। এদের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছে আর ধীরে ধীরে দুজনে একে অপরের আরো কাছে আসতে থাকে। তারপর এক রাতে দুজনে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সব সীমা পার করে যায়। দুজনে
দুজনে একসাথে কুঁড়ে ঘরে থাকে আর নিজেদের একাকিত্ব একে অপরের সাথে ভাগ করে সুন্দর করার চেষ্টা করে। তারপর জোসেফ একদিন বলে, তুমি এত রুড ছিলে কেন, আর তুমি সবার সাথে এত বেয়াদবি কেন করতে? সে জবাব দেয়, আমার স্বামী যতটা কেয়ারিং দেখায় আসলে সে ততটাই কেয়ারলেস। শুরু থেকেই তার সাথে আমার কোনো ইমোশনাল বন্ডিং তৈরি হতে পারেনি, তাই আমি খুব স্ট্রেসে ছিলাম আর আমার কিছু বুঝে আসছিল না। কিন্তু তুমি আমাকে সেই অনুভূতি দিয়েছো যা আমার আসলে পাওয়া উচিত ছিল। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে কখনোই হারাতে চাই না। এখন দুজনেই এই আইল্যান্ডে একে অপরের সাথে খুব খুশি। কিন্তু একদিন এমি যখন কাঠ আনতে যায় তখনই হঠাৎ তার নজরে সমুদ্রে চলা একটা শিপের উপর পড়ে, যা দেখে প্রথমে তো সে ইশারা ইঙ্গিত করতে শুরু করে, কিন্তু তারপর এক মুহূর্তের মধ্যে সে কিছু একটা ভেবে থেমে যায়। রাতে এমি এই ব্যাপারে জোসেফকেও কিছু বলে না। সে বুঝতে পারছিল যদি সে নিজের পুরনো জীবনে ফিরে যায় তবে হয়তো সে জোসেফকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে। সে এভাবেই সবসময় জোসেফের সাথে থাকতে চাইছিল। এই নির্জন দ্বীপে জীবন যেমনই হোক না কেন এমি সব মেনে নিবে। তারপর কুঁড়ে ঘরে এসে তারা মদের একটা বোতল পেয়ে যায়, যা খেয়ে দুজনে সারা রাত খুব নাচ করে আর হাসি মজা করতে করতে দুজনে আবারও খুব কাছে চলে আসে এবং সেই রাতের পর তারা দুজনে একটা কাপল বা দম্পতির মতো থাকতে শুরু করে। তারা জানতো এই আইল্যান্ডে তাদের দেখার কেউ নেই, যার সুযোগ তারা পুরোপুরি ভাবে নেয়। পরের 3-4 দিন দুজনে এভাবে মস্তি আর এনজয় করতে করতে কাটায়। তারা একসাথে মাছ ধরে আর প্রতিটা মুহূর্তকে স্মরণীয় করার চেষ্টা করে। এমি তো ফিরে যেতে চাইছিল না, কিন্তু জোসেফ এই আশায় ছিল যে তাদের সাহায্যের জন্য কেউ না কেউ অবশ্যই আসবে। তারপর একদিন যখন তারা বিচে গল্প করছিল তখনই তাদের একটা বোট চোখে পড়ে। জোসেফ খুশি হয়ে বোটকে ইশারা করতে চায়, কিন্তু এমি তাকে আটকে দেয় আর বলে, যদি আমরা এখান থেকে চলে যাই তবে আমরা দুজন চিরকালের জন্য আলাদা হয়ে যাব। আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি আর আমি সব সময় তোমার সাথে এভাবেই থাকতে চাই। সে খুব রিকোয়েস্ট করে, কিন্তু জোসেফ তাকে বোঝায় যে যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তবে আমরা যেখানেই থাকি না কেন একে অপরের সাথেই থাকবো আর আমাদের ভালোবাসাও বেঁচে থাকবে। আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে যে আমার ডাকে তুমি আমার কাছে অবশ্যই আসবে। যার পর সে বোটকে ইশারা করে আর দুজনকে সেখান থেকে রেস্কিউ করে নেওয়া হয়। ক্যাপ্টেন তাদের এখানে আটকা পড়ার বিষয়ে জিজ্ঞেস করলে এমি ক্যাপ্টেনকে সব খুলে বলে এবং তার স্বামীর নাম বলে। তার স্বামী অনেক বড় ব্যবসায়ী হওয়াতে ক্যাপ্টেন তাকে চিনে নেয় এবং তাকে খবর পৌঁছে দেয় যে এমিকে পাওয়া গিয়েছে। এমির স্বামী টনি তাকে রিসিভ করার জন্য পোর্টে আসে আর সে এমিকে জড়িয়ে ধরে। তারপর সে জোসেফকে বলে, তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব? কিন্তু জোসেফের চেহারা মলিন ছিল। সে কোনো উত্তর না দিয়ে শুধু চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর জোসেফ যখন একটা ক্লাবে যায় তখন সেখানে একটা লোক আসে যার হাতে টাকার ভর্তি একটা ব্যাগ ছিল। এটা টনি জোসেফের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়েছিল। জোসেফ ব্যাগ খুলে দেখে ভেতরে টাকা ভর্তি রয়েছে। সে সেগুলো ফেরত দেওয়ার জন্য বের হয়, কিন্তু রাস্তায় একটা জুয়েলারি শপ দেখে এমির জন্য সেখান থেকে একটা দামি আংটি কিনে নেয়। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এমিকে বিয়ে করবে, তাই জোসেফ তাকে কল করে এবং জানায় যে আমি তোমাকে খুব মিস করছি। আমরা দুজন যদি ওই আইল্যান্ডেই থেকে যেতাম তাহলে তো ভালোই হতো। এমি জবাব দেয়, আমি সব সময় তোমার সঙ্গ দেব। তোমার সিদ্ধান্ত যেটাই হোক তা কাল আমার যাওয়ার আগে একটা চিঠিতে লিখে আমার হোটেলের রিসেপশনে রেখে দিও। আমি সেটা অবশ্যই রিসিভ করব। জোসেফ সেটাই করে। সে এমির জন্য একটি চিঠি লিখে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা চিরকালের জন্য অন্য কোনো দেশে চলে যাব আর সেখানেই একটা নতুন জীবন শুরু করব। তুমি এই চিঠি পেতেই পোর্টে চলে এসো, আমি সেখানে তোমার অপেক্ষা করব। এসব কিছু লেখার পর সে ওই আংটির সাথে চিঠিটা রিসেপশনে রেখে দেয়। পরদিন সকালে এমি রিসেপশনে এসে চিঠির কথা বলতেই যাবে তখনই টনি এসে পড়ে এবং সে এমিকে রুমে নিয়ে ব্যাগ গোছানোর জন্য আদেশ দেয়। এমি উপায় না পেয়ে চলে যায়। টনি ফোনে কথা বলার সময় তার চোখে চিঠিটা পড়ে এবং সন্দেহ জাগে। তাই এমির আগেই সেই চিঠি টনির হাতে পড়ে আর সে এটা এমির কাছে পৌঁছাতে দেয় না। এমি জোসেফের চিঠি না পেয়ে বাধ্য হয়ে নিজের স্বামীর সাথে হেলিকপ্টারে গিয়ে বসে পড়ে। তখনই টনি হোটেলের এক স্টাফ মেম্বারের হাতে ওই চিঠিটা দিয়ে দেয় যেখানে জোসেফের বোটের ঠিকানা লেখা ছিল। তারপর ওই ছেলেটা চিঠি নিয়ে গিয়ে জোসেফকে দেয় যে এটা টনি আপনার জন্য পাঠিয়েছে। জোসেফ সাথে সাথে খুলে দেখে যে এটা তো তারই পাঠানো চিঠি, যার মধ্যে আংটিও ছিল। এরপর
এরপর সে দৌড়ে হেলিকপ্টারের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এমি এটা ভেবে দুঃখ পাচ্ছিল যে জোসেফ কোনো চিঠি পাঠায়নি, আর ওদিকে জোসেফ ভাবলো যে এমি হয়তো চিঠি ফেরত দিয়ে চিরকালের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারা জানতো না যে টনি তাদের আলাদা করার জন্য এমনটা করেছে। জোসেফ সেখানে পৌঁছায় আর নিজের ভাঙা হৃদয়ের সাথে সেই আংটিটা জোরে তার দিকে ছুঁড়ে মারে, যা সোজা গিয়ে সমুদ্রে পড়ে। এখন দুজনের ভালোবাসা টনির কারণে চিরকালের জন্য অসম্পূর্ণ থেকে যায়। আর এই ভুল বোঝাবুঝির সাথেই এই অসমাপ্ত গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই গল্পের এন্ডিং কেমন হলে ভালো হতো? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।